আমি যদি মুগ্ধ হই, আমি আমার সন্তান অথবা আমার ছোট ভাই বা আমার পরের প্রজন্ম মানে আমার ঠিক জুনিয়র যারা, তাদেরকে কিন্তু আমি এই মুগ্ধতার গল্প বলবো। তরুণদের কথাগুলা সালমান শাহ তার সিনেমায় মানে সিনেমার ডায়লগের মধ্যে দিয়ে পাস করেছে। সুজন সখী সিনেমায় যে গান, এই নৌকার দিয়ে এই যে সব সখীরে পার করিতে নেব না না রঙিন সুজন সখী, আমরা সুজন সখী দেখে কিন্তু অভ্যস্ত সাদা কালো যুগের। সুপ্রিয় দর্শক, দৈনিক সকালবেলা স্টুডিও থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাসান শাফি। আমাদের সাথে আজ কথা বলার জন্য স্টুডিওতে আছেন বিনোদন সাংবাদিক সোহেল হাসান। দর্শক, আপনারা জানেন আমরা 6 সেপ্টেম্বর পেরিয়ে এসেছি, আমাদের সামনে আছে 19 সেপ্টেম্বর। এই দুটো তারিখ কি আপনারা কানেক্ট করতে পারছেন? হ্যাঁ, বাংলাদেশের চিরসবুজ নায়ক সালমান শাহের জন্ম এবং মৃত্যু দিবসের মাঝামাঝি বসে আছি আমরা। 6 সেপ্টেম্বর ছিল সালমান শাহের মৃত্যু দিবস এবং আগামী 19 সেপ্টেম্বর চির সবুজ নায়ক সালমান শাহের জন্মদিবস। আমরা এই দুটা দিবসের মাঝে তার চলচ্চিত্র জীবন, তার বেড়ে ওঠা এবং তার যে বিপুল জনপ্রিয়তা এখনো রয়ে গেছে, তার মৃত্যুর এত বছর পরেও রয়ে গেছে, সেটা কেন, সেটা আমরা খুঁজে দেখার চেষ্টা করব এই বিষয়ে আলোচনার মাধ্যমে। তো দর্শক, চলুন আমাদের আজকের অতিথির কাছে। সোহেল, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আচ্ছা, আপনি জানেন আমি ইন্ট্রোতে একটু বলছিলাম যে মৃত্যুর এত বছর পরেও সালমান শাহ আমাদের এই বিনোদন সাংবাদিকতার জগতে এখনো প্রাসঙ্গিক এবং প্রতিটা সময়েই এই জন্ম এবং মৃত্যু দিবস শুধু না, আমরা গত কয়েক বছরে দেখেছি তার এই দিবসের আর বাইরেও তার ছবি যখন টেলিভিশনে প্রচার হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন যখন তার ছবি নিয়ে বিশেষ কোনো প্রদর্শনী করে, তখন বিপুল সংখ্যক দর্শক সেখানে জড়ো হয়। এই যে যে দিনের পর দিন, যুগের পর যুগ সালমান শাহকে বাংলাদেশের দর্শকরা মনে রেখেছে, খুব খেয়াল করার বিষয় আছে যে উনি যখন মারা গেছেন তখন যে প্রজন্মটা, সেটা প্রায় এখন তাদের বয়স প্রায় 40 হয়ে গেছে। কিন্তু আমরা দেখি যে যারা এখনো তরুণ, 14, 16, 18, 20-এর দর্শক, তাদের কাছেও সালমান শাহ প্রাসঙ্গিক হয়ে রয়েছে। কেন? রহস্যটা কোথায়? আসলে মুগ্ধতা ট্রান্সফার হয়। তো আমি যদি মুগ্ধ হই, আমি আমার সন্তান অথবা আমার ছোট ভাই বা আমার পরের প্রজন্ম মানে আমার ঠিক জুনিয়র যারা, তাদেরকে কিন্তু আমি এই মুগ্ধতার গল্প বলবো। বা আমি হয়তো সিনিয়রের থেকে জুনিয়রকে মানে আমাদের ব্যক্তি জীবনের প্রবণতাটা হলো এরকম যে আমাদের কথা শুনবে কে বেশি? নিশ্চয়ই জুনিয়ররা বেশি শুনবে। আমার বয়সের থেকে যারা কম, তাদের অভিজ্ঞতা বা জীবন মানে বয়স কম থাকার কারণে অনেক কিছুই কম থাকতে পারে অভিজ্ঞতা। তো সেই কারণে হয়তো আমি আমার জুনিয়রের কাছ থেকে বেশি মানে বক্তব্য দিতে পছন্দ করি। জুনিয়ররা হয়তো আমার কাছে, আমরা সিনিয়রদের কাছ থেকে শুনতে পছন্দ করি। তো আপনি যে প্রসঙ্গটা বলছিলেন যে সালমান শাহ 40 বা তারও বেশি বয়স্ক মানে যে প্রজন্মটা এখন, তারা সালমান শাহর মুগ্ধতাটা দেখেছে, তারা কিন্তু ওই দেখার পরে থেকেই, যেমন আমি বা আপনি, আমি যখন সালমান শাহ যখন মানে সুপার ডুপার হিট এবং তুমুল জনপ্রিয় চিত্রনায়ক, মানে একেবারেই বাংলাদেশের আনাচে কানাচে তার উপস্থিতি সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে, তো সেই সময়টা আমি স্কুল ছাত্র, মানে একেবারেই 7/8 এইরকম। তো আমি কিন্তু তখন থেকেই মুগ্ধ সালমান শাহ। তারপর আমার মুগ্ধতার গল্পগুলা আমার যারা জুনিয়র বা এখন যারা স্কুলের স্টুডেন্ট, সুযোগ পেলে কিন্তু আমি তাদের কাছে গল্প করি। তো মুগ্ধতা ট্রান্সফার হয়। এবং আপনার ওই যে রহস্যের যে কথা বললেন, এটা আসলে সালমান শাহ টিকে আছে মুগ্ধতার জন্য, এবং তার মুগ্ধতাটাকে ফেরি করছে ঠিক আমার মতো যারা দর্শক ছিল, আমার থেকেও যারা বেশি বয়সী দর্শক ছিল, বা সিনে প্রেমী, সাংবাদিক, তারপর ভক্ত যারা বাংলা সিনেমা ভালোবাসে বা সালমান শাহকে ভালোবাসে, তারা প্রত্যেকেই দায়িত্ব নিয়ে সালমান শাহকে বাঁচিয়ে রেখেছে। এবং সালমান শাহ তারা যতদিন বেঁচে থাকবে, তারা নিজ দায়িত্বে সালমান শাহকে বাঁচিয়ে রাখবে মুগ্ধতা দিয়ে। আচ্ছা, আপনি খুবই সুন্দর অ্যান্সার করেছেন যে রহস্যের যে আসল ডামাডোল, আমি নিজেও আসলে কানেক্ট করতে পারছিলাম না যে আসলে কি কারণে উনি এরকম অমর হয়ে আছেন। তো সেটা একটা নতুন দিক আপনি উন্মোচন করলেন যে মুগ্ধতা ট্রান্সফার হয়। তো আপনি কি বলবেন আমাকে যে এই মুগ্ধতা সৃষ্টি হওয়ার পেছনে আসলে তার খুব বেশি চলচ্চিত্র ছিল না, 30-এর কম। তো এই মাত্র এই কটা ছবি দিয়ে
আসলে উনি বাংলাদেশের কোন শ্রেণীর দর্শককে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন? শুধু কি রোমান্টিক ইমেজ দিয়ে, নাকি তার সোশ্যাল, সামাজিক এবং রাজনৈতিক ছবিও সেখানে প্রভাব ফেলেছে? আপনি হয়তো জানবেন যে সালমান শাহ যে সময়টায় সিনেমা শুরু করে বাংলাদেশে, ওই সময় বাংলাদেশের সিনেমার একটা টার্নিং পয়েন্ট ছিল। যেমন শাবনাজ নাইম একটা ফিল্ড তৈরি করে দিয়েছিল যে লাভ স্টোরি। হ্যাঁ, রঙিন সিনেমা, মানে ঠিক তখন কিন্তু বাংলাদেশে রঙিন সিনেমা তৈরির প্রবণতা শুরু হলো। এবং রঙিনের পাশাপাশি আধুনিক যে চিন্তাধারা, মানে সিনেমায় যে আধুনিকতা নিয়ে আসা যায়, সেটা শাবনাজ নাইম বা তাদের আরো কয়েকজন মিলে, তাদেরকে দিয়ে সিনে ইন্ডাস্ট্রির যে পরিচালক প্রডিউসাররা, তারা এই মানে প্রস্তুতিটা নিয়েছিল। এই প্রস্তুতির পরে এই ফাইনাল যে মানে ঝলকটা, সেটা এই সিনে ইন্ডাস্ট্রি সালমান শাহকে ব্যবহার করে, সালমান শাহকে সামনে নিয়ে এসে, সেখানে শুধু সালমান শাহ যে এককভাবে কৃতিত্বের দাবিদার এরকম না, আসলে একজনকে সামনে রাখতে হয় যে আপনি যে রান্না করবেন, বাবুর্চি তো রান্না টেস্ট করতে পারে না, বা মশলা শুধু টেস্ট হইতে পারে না। এখানে মূল খাবারটা কি আসলে, মূল খাবারটা যদি একটা রান্নার একটা উপাদান হয়, সেই উপাদানকে গুরুত্বপূর্ণ করার জন্য অনেক কিছু সন্নিবেশ ঘটাইতে হয়। তো সালমান শাহ ছিল মুখ্য বিষয়, মানে মূল উপাদান। সালমান শাহকে মানে তার ড্রেস আপ, তাকে তার পোশাক, তার সংলাপ, তার ফ্যাশন, যে প্রেজেন্টেশন, তারপর তার সহশিল্পী, সবকিছু মিলে একেবারেই যে মানে যে বিষয়গুলা, এবং তখন বাংলাদেশের যে সিনেপ্রেমী যারা, তারা আধুনিক সিনেমায়, মানে আধুনিক বলতে রঙিন সিনেমার প্রতি মারাত্মক আকর্ষিত হয়। এই সবগুলা মিলে বিস্ফোরণ হয়েছিল। পাশাপাশি বিনোদন বলতে আমরা আসলে সহিংসতা বা সংঘর্ষ কিন্তু খুব বেশি পছন্দ করি না। প্রাসঙ্গিকভাবে হয়তো সিনেমায় অনেক ফাইটিং দেখানো হয়, সালমান শাহ সিনেমাতে কিন্তু ফাইটিং ছিল, কিন্তু সালমান শাহর সিনেমায় যারা এই সিনেমাগুলোর নির্মাতা ছিলেন বা প্রডিউসার ছিলেন, তারা খুবই পরিকল্পিতভাবে এবং সুচিন্তিতভাবে এখানে রোমান্স বা রোমান্টিকতা, তারপরে ইয়াং জেনারেশনের বা যে মনের যে আকুতি বা চাহিদা বা আবদার যেটাকে বলে, সেগুলাকে কিন্তু সিনেমায় উপস্থিত করতে পেরেছিলেন। এবং সালমান শাহ, আমি মনে করি ওই সময় বাংলাদেশের আহ, সব তরুণ হৃদয়ের প্রতিনিধিত্ব করেছে। মানে তরুণদের কথাগুলা সালমান শাহ তার সিনেমায়, মানে সিনেমার ডায়লগের মধ্যে দিয়ে পাস করেছে। তা সেই কারণেই হয়তো সিনেমায় যে দর্শকের উপস্থিতি, দর্শক আসলে নিজের মনের কথাটা সালমান শাহ সিনেমার মধ্যে দিয়ে খুঁজে পেত। ঠিক এই কারণে সালমান শাহ জনপ্রিয় ছিল। আর সালমান শাহর যে মানে ব্যক্তিগত যে প্রেজেন্টেশন, চেহারা, তারপরে তার ব্যক্তিগত কিছু মেধা তো অবশ্যই ছিল। শুধু শুধু ডায়লগ দিয়ে তো জনপ্রিয় হইতে পারে না কেউ, বা ফ্যাশন দিয়ে জনপ্রিয় প্রিয় হইতে পারে না। তার নিজস্ব কিছু অবশ্যই ক্যারিশমা ছিল, যেগুলোর কারণে সালমান শাহকে ঠিক আলাদা করে ফেলা হয়েছে। এবং আমি মনে করি যে আমরা সেই 96 সাল, আজকে 2025 সাল, এখনো সালমান শাহর একটা ছোট্ট সোশ্যাল মিডিয়ায় একটা ছবি পোস্ট করলে অসংখ্য মানুষের শুভকামনা। তো বিষয়টা খুবই আহ, মানে অভাবনীয় একটা সাফল্যের বিষয় বাংলাদেশের জন্য, বাংলাদেশের সিনেমার জন্য, সালমান শাহর জন্য। এবং সালমান শাহর এই মুগ্ধতা আমাদের বাংলা সিনেমায়, বাংলাদেশি সিনেমায় সাংস্কৃতিক অঙ্গনের জন্য চমৎকার একটা বিষয়। আচ্ছা, আমি একেবারে শেষের দিকে চলে এসেছি। আমি তার রোমান্টিক ছবির বাইরে একটা রাজনৈতিক ছবি নিয়ে আলাপ করতে চাই, অল্প, যদি আপনি ডিটেলে জানেন। সেটা হলো যে আমরা দেখেছি বাংলাদেশের সিনেমায় রাজনীতি বিষয় উপজীব্য করে ছবি বানাতে সিদ্ধহস্ত ছিলেন কাজী হায়াৎ, এবং তার প্রথম পছন্দ ছিল নায়ক মান্না। তো তার আগে সালমান শাহর একটা ছবি ছিল বিক্ষোভ, আপনি দেখেছেন বোধহয়, মোহাম্মদ হান্নান পরিচালিত। তো রোমান্টিক ইমেজ ভেঙে যখন বিক্ষোভ ছবিতে সালমান শাহ অভিনয় করেন, এবং সেই ছবিটিও সুপার ডুপার হিট হয়। তো এবং সেইখানে যে রাজনীতির যে নোংরা জগৎ যেভাবে তুলে ধরা হয়েছিল, আপনি কি মানে বলবেন যে মান্নার বিপরীতে বিক্ষোভের যে পারফরমেন্স সালমান শাহ, এই দুই আহ, নায়কের এই যে এটাকে কি বলা যায়, যে এই দুই দ্বৈরথ, নায়কের যে দ্বৈরথ,
এখানে সালমান শাহ মাত্র একটি ছবি করার পরেও খুব কি পিছিয়ে আছে? না, আমি মনে করি একটু পিছিয়ে নেই। আমি নিজে প্রেক্ষাগৃহে গিয়ে এই সিনেমাটা একাধিকবার দেখেছি। এখন তো দেখাই হয় ইউটিউবের কল্যাণে, কিন্তু তখন প্রেক্ষাগৃহ ছাড়া সিনেমা দেখার কোনো উপায় ছিল না, পাইরেসি হওয়ারও সুযোগ ছিল না। তো সেই সময় আমার মনে আছে যে সালমান শাহর যে বয়স আর সালমান শাহর অন্য যে সিনেমাগুলা, বেশিরভাগ সিনেমাতে কিন্তু সে কখনো মানে ছাত্র মানে স্টুডেন্ট এই বিষয়গুলো কিন্তু চলে আসতো। তো হয়তো এই তার যে ধারাবাহিক যে স্টুডেন্টের মানে রোল, হয়তো সুজন সখী সিনেমায় স্টুডেন্ট ছিল না, কিন্তু অনেকগুলো সিনেমায় কিন্তু স্টুডেন্ট ছিল। তো স্টুডেন্টের ওই পর্যবেক্ষণ থেকে তাকে নিয়ে আসা হয়, এবং এফডিসির মধ্যে বিশ্ববিদ্যালয় বা কলেজ এগুলো দেখানো হয়েছে। তো তারপরে তার যে সহশিল্পীরা, একজন স্টুডেন্টের মানে সালমান শাহর বয়স অনুযায়ী ছাত্র আন্দোলন কেন্দ্রিক সিনেমাটা গল্প। তো সেই জায়গায় সালমান শাহর বয়স খুবই প্রাসঙ্গিক ছিল ওই চরিত্রের জন্য। তারপর যে পরিচালক যে গল্পটা ফুটিয়ে তুলতে চেয়েছেন, কমপ্লিটলি মানে সালমান শাহ কিন্তু রোমান্টিক নায়ক হলেও সালমান শাহ যখন ডায়লগ থ্রো করতো একটা প্রতিবাদী বিষয় থাকতো। সেটা অন্য সিনেমার ক্ষেত্রে আমি বলি, যেমন দেনমোহর সিনেমার কথা আপনার মনে আছে যে দেনমোহরের যে ঐতিহাসিক যে ডায়লগ গুলো, আমি মনে করি যে দেনমোহরের কিছু কিছু ডায়লগ মনে হয় কয়েকশো বছর থাকবে। মানে ডায়লগ গুলাকে যদি আপনি আলাদা করে কোট করেন, আমি জানি না যে এখন সোশ্যাল মিডিয়ায় এই ডায়লগ গুলাকে নিয়ে কোট করলে করা হয় কিনা, কিন্তু আমি মাঝে মাঝে কিন্তু দেনমোহরের কথা মনে থাকে আমার। আমার মনে আছে একদিকে রাজীব আর একদিকে আহমেদ শরীফ, দুইজন মানে একজন নায়িকার বাবা একজন নায়কের বাবা, মানে মৌসুমী আর সালমান শাহর বাবা দুইজন। তো সে কি ডায়লগ, কেউ মানে একজন যখন কথা বলে তিনি এগিয়ে যায়, আবার আরেকজন যখন কথা বলে তিনি এগিয়ে যায়। মানে ডায়লগ যে লিখেছিলেন তিনি অবশ্যই ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য। বাট আমি বলতে চাচ্ছি যে তখন সালমান শাহ যে ডায়লগ গুলো দিত, তখন কি মানে প্রতিবাদী অনেক কিছু ছিল। তো ওই বিষয়গুলা মানে সালমান শাহ সবসময় শুধু প্রেমের একটা প্রেমিক হয়ে ঘুরে বেড়ায় তো সমাজে, বিষয়টা এরকম নয়। সালমান শাহর সিনেমায় যখন যা ডিমান্ড করতো, যেমন যখন রোমান্টিক সিন ডিমান্ড করতো, পারফেক্টলি রোমান্টিক বয়। যখন একটা প্রতিবাদী যুবক, তখন প্রতিবাদ। যখন বাবা মার সামনে থাকতে হবে, তখন সন্তানের মতো আচরণ। তারপর স্নেহ নামে একটা সিনেমা ছিল, স্নেহ গাজী সিনেমায় মাজহারুল আপনি আনোয়ার। জানেন, হ্যাঁ, যে গাজী তার মাজহারুল আনোয়ার হ্যাঁ তার মা আইন কি বলে বিচারক ছিলেন, বিচারক। তিনি কিন্তু জেলখানায় চলে গেলেন। তো এই যে স্নেহ সিনেমার যে ঘটনাগুলো, এরকম আরো অনেকগুলো সিনেমাকে আলাদা করে। সুজন সখী সিনেমায় যে গান, এই নৌকার দিয়ে এই যে সব সখীরে পার করিতে নেব না না রঙিন সুজন সখী, আমরা সুজন সখী দেখে কিন্তু অভ্যস্ত সাদা কালো যুগের। কিন্তু একই সিনেমা আবার কেন ঢল লাগলো বাংলাদেশে? সুজন সখী দেখে তো ওই সময় মুখস্থ হওয়ার কথা সবার, কিন্তু সিনেমাটা রিমেক করার পরে সালমান শাহর কারণে, সালমান শাহ আসলে সুজনে কিভাবে দেখা যায়, সালমান শাহকে মানে সুজন হিসেবে কেমন দেখা যায়, কি করলো, শাবনূরের সাথে তার কেমিস্ট্রিটা তো সুন্দর ছিল। তো এই নতুন সুজনকে আমরা দেখতে যাব। তা আমি জানি যে সকাল 9টার সময় প্রেক্ষাগৃহের টিকিট কাউন্টারে হাত দিয়ে রাখতো, 12:30টায় শো শুরু হবে, এবং কেউ কেউ ব্লেড নিয়ে রাখতো যে তার আগে সে ওই ব্লেড দিয়ে হাত কেটে সে আগে হাত দিয়ে দিবে। এই যে সিনেমা হলের টিকিট কাটার যে যুদ্ধ, সেখান থেকে জনপ্রিয়তার একটা ইয়ে পাওয়া যায় যে সালমান শাহ সিনেমা দেখার জন্য আমার সহপাঠীরা, অসংখ্য সহপাঠী, আমাদের স্কুল এবং পার্শ্ববর্তী স্কুলের ছেলেরা বিশেষ করে ওই ক্লাস ফাঁকি দিয়ে চলে যেত। এবং আমার জানা মতে দুইজন টিচারের কথা আমার মনে হচ্ছে আমার, যারা একাধিক দিন সিনেমা হলের সামনে উল্টা পাশের একটা দোকানে গোয়েন্দাগিরি করে বসে থাকতো যে কে কে বের হয়। তো ওই লিস্টটা করে নিয়ে পরের দিন তাদের পানিশমেন্ট দেওয়া হতো। চিন্তা করেন যে একটা শিক্ষক পর্যন্ত সিনেমা হলের সামনে চলে গেছে। তো বিষয়টা এরকম যে সালমান শাহ দেখেন সবকিছু ছেড়ে মানে টেনে নিয়ে আসতো সিনেমা হলে। তো সেখানে একটা ইমোশনের জন্য যাইতো মানুষ, এবং একটা কি যেন একটা আবেগ, মানে প্রত্যেকটা মানুষের মনের কথা সালমান শাহর অভিনয়ের মধ্যে দিয়ে, সিনেমার মধ্যে দিয়ে, বা টোটাল প্রোডাকশনটার মধ্যে দিয়ে কেউ কেউ কোনো জায়গা থেকে তার বিনোদনটা মানে তার মনের অভিব্যক্তিটাকে মিলিয়ে আসতো। আসলে বিনোদনটা এইটাই। সোহেল, আপনাকে ধন্যবাদ। আমরা শেষ করি আজকের মতো। প্রিয় দর্শক, শুনলেন অমর চিত্রনায়ক সালমান শাহের অভিনয় জীবনের কিছু গল্প আমাদের এই স্টুডিওতে।
আপনারা থাকবেন আমাদের দৈনিক সকালবেলা স্টুডিওতে। আমরা নানা বিষয়ে, নানা বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান বিষয়ে আলোচনা করব, নতুন নতুন অতিথিদের নিয়ে। আজকে এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।